নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। হারের হতাশা সংসদে দেখাবেন না, অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের আক্রমণ মোদীর। জানিয়ে দিলেন হারের যন্ত্রণা ভুলে বিরোধীদেরও দায়িত্ব নিতে হবে। এসআইআর নিয়ে আলোচনার দাবিতে অশান্তি, সংসদে চলে স্লোগান পাল্টা স্লোগান। স্পিকারের নির্দেশে বেলা 12টা পর্যন্ত মুলতবি অধিবেশন। রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের। এরপরই বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা ভোটের আগে শুরু হলো অভিষেকের সেবাশ্রয় 2। রাজ্যের নানা প্রান্তে জনসংযোগ বাড়াতে এবং মানুষের সমস্যার সমাধানে এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু আলোচনা। চলতি মাসে কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন পর রাসমেলা ময়দানে জনসভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বে। দেবব্রত মাইতি খুনের ঘটনায় নয়া মোড়, নির্বাচনের মুখে নন্দীগ্রামের শোকজ তৃণমূল। 42 জন তৃণমূল নেতাকে শোকজ করা হল। দেবব্রত মাইতি খুনের ঘটনায় নয়া মোড়, নির্বাচনের মুখে নন্দীগ্রামে শোকজ তৃণমূল। 42 জন তৃণমূল নেতাকে শোকজ করা হল। দেবব্রত মাইতির খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই নন্দীগ্রামের 42 জন তৃণমূল নেতাকে করা হল শোকজ করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। নন্দীগ্রামের চিল্লগ্রামে ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মাইতির খুনের ঘটনার অভিযোগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান, আবু তাহের শাহ, শাহাবুদ্দিন সহ 42 জন তৃণমূল নেতা কর্মীদের শোকজ করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই সেই নোটিশের কপি পেয়েছেন অভিযুক্তরা। গত 10ই নভেম্বর সিবিআইয়ের আইনজীবী মুকেশ কুমার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আবেদন জানান দেবব্রত মাইতির মামলা কলকাতা হাইকোর্টের বদলে ঝাড়খণ্ডের আদালতে স্থানান্তরিত করার জন্য। 19শে নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করে জানান এই বিষয়ে অভিযুক্তদের কোনো আবেদন বা বক্তব্য থাকলে তারা 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে জানাতে পারবেন। সেই সঙ্গে এও জানতে চাওয়া হয় কেন এই মামলা স্থানান্তরিত করা হবে না, তাও জানাতে হবে। এই নোটিশ পাওয়ার পর নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন এটা বিজেপির চক্রান্ত, যাতে সাক্ষী প্রক্রিয়া হলদিয়া কোর্টে না শুরু হয়। একটা কথা বলি, এটা হচ্ছে বিজেপির চক্রান্ত, যাতে সাক্ষী প্রক্রিয়া হলদিয়া কোর্টে না শুরু হয়। বিচার ব্যবস্থাকে লিঙ্গার করার জন্য একটা কৌশল। সুপ্রিম কোর্টে কেস করে দিলেন, আর এখানে যাতে কোনো প্রকারে এর সাক্ষী প্রক্রিয়া না হয় তার ব্যবস্থা করার জন্য শুভেন্দু অধিকারী এই চেষ্টাটা করেছে। কারণ জানে যে অন্য রাজ্যে কেসটা যাবে না, সুপ্রিম কোর্ট এটাকে ক্যান্সেল করবে। কারণ যদিও সুপ্রিম কোর্টের এই নোটিশ জারি নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, আদালত সঠিকভাবে এই কথা বলেছেন। খুনের আসামিরা নন্দীগ্রামে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। সিবিআই যদি এদের যাবজ্জীবন কারাদণ্ড বা চরম শাস্তি দিতে না পারে, তাহলে দেবব্রত মাইতির মতো খুন বন্ধ করা যাবে না। যদি সত্যি হয়ে থাকে এটা সঠিকভাবেই হয়েছে, এখানে রীতিমতো ধমকাচ্ছে। বিডিওকে গিয়ে খুনের মামলার আসামি শেখ সুফিয়ান সাউদ্দিন বিডিওকে দাঁড় করিয়ে রেখে, মানে নাটক বা ড্রামা বা ম্যাচ ফিক্সিং হতে পারে, তো আমরা ভিডিওতে যে দেখেছি মারাত্মক। একটা খুনের মামলার আসামি সে একজন WBCS অফিসারকে যে ভাষায় কথা বলছে, এদের তো কোনো পরিবর্তন হয়নি। কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রং কালোই থাকে, এই নন্দীগ্রামের এই সমস্ত জিহাদি জঙ্গি হিন্দু খুন হিন্দুদের যারা খুন করেছে, এদের কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে দেবব্রত মাইতির স্ত্রীর বক্তব্য, সিবিআই এর কাজ তারা করছে। আমি চাই এই ঘটনায় যারা জড়িত তারা যেন শাস্তি পায়। হাই নিউজ নেটওয়ার্ক। বালি পাচার নিয়ে ফের তৎপরিটি। সাত সকালে ঝাড়গ্রামে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। জাল চালান নিয়ে বালি তোলার অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। বালি পাচার কাণ্ডের কিনারা করতে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাত সকালেই অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডির দল। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে জাল চালান নিয়ে বালি তোলা ও বিক্রির অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। সোমবার সকালে কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে যান ইডি আধিকারিকেরা। শুরু হয় তল্লাশি। ইডি সূত্রে জানা যায় ওই ব্যবসায়ীর নাম অভিষেক পাত্র ওরফে বিল্টু।
তার বিরুদ্ধে বহু আগে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানায় অবৈধভাবে বালি তোলা ও বিক্রির অভিযোগ ছিল। সে অভিযোগের ভিত্তিতেই সোমবার তার বাড়িতে চলে তল্লাশি। তার বাবা ক্যান্সার আক্রান্ত, কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। অভিষেকও সেই সূত্রেই আপাতত কলকাতায়। তাই তার বাড়ি গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালালেও অভিষেক পাত্রর সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি তারা। তবে অভিষেকের বাড়িতে তল্লাশি চালিয়ে বালি পাচার সংক্রান্ত বেশ কিছু যোগসূত্র উদ্ধারের আশা করছেন ইডি আধিকারিকেরা। আর তা খতিয়ে দেখে পাচার চক্র সম্পর্কে আরও অনেক তথ্য মিলবে বলেই আশাবাদী তারা। সোমবার কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গোপীবল্লভপুরে ব্যবসায়ী অভিষেক পাত্রর বাড়িতে তল্লাশি শুরু হয়। সেখান থেকে কি উদ্ধার হয়, বাড়ির সদস্যদের থেকেই বা কোনো তথ্য পাওয়া গেছে কিনা, এসব নিয়ে মুখে কুলু পেটেছে ইডি আধিকারিকেরা। কয়লা, গরু পাচারের মতো এই মুহূর্তে বালি পাচার মামলাতেও ইডিকে তদন্তভার দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালন করে দ্রুত মামলার কিনারা করার লক্ষ্যে সোমবার সকালে ঝাড়গ্রামে ব্যবসায়ীর বাড়িতে চলে এই অভিযান। হাই নিউজ নেটওয়ার্ক। হাওড়ার জগৎবল্লভপুরে বেকারের দোকানে পরপর বোমা, ঘটনায় জখম 2। বেকারের ফ্যাক্টরিতে 3 যুবক এসে বচসা মালিকের সঙ্গে, আর বচসার মাঝেই বন্দুক বার করে মালিকের মাথায় আঘাত। তারপরই শুরু হয় বোমাবাজি। হাওড়ার জগৎবল্লভপুরে বেকারির দোকানে পরপর বোমা, ঘটনায় জখম 2 জন, আতঙ্কে এলাকাবাসী। রবিবার রাতে পাঁচলা বিধানসভার পোলগুস্তিয়া এলাকায় একটি বেকারির ফ্যাক্টরিতে আসেন 3 যুবক। স্থানীয়দের বক্তব্য, খুব বেশি সময় হয়নি দোকানের মালিকের সঙ্গে ওই যুবকদের বচসা শুরু হয়। পরিস্থিতি এরপরই চরম আকার নেয়। অভিযোগ, বচসার মধ্যে এক যুবক পকেট থেকে বন্দুক বার করে দোকান মালিকের মাথায় সজোরে আঘাত করেন। এরপরই শুরু হয় বোমাবাজি। বাইকে চেপে পালানোর আগে একের পর এক বোমা ছুটতে থাকেন 3 জন। স্থানীয়দের দাবি, কমপক্ষে 25 থেকে 27টি বোমা পড়েছে এলাকা জুড়ে। বিস্ফোরণের জেরে মুহূর্তেই চারপাশে ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের আওয়াজে এলাকার মানুষ ঘর থেকে বেরোতে পারেননি আর। তবে ঘটনাস্থলের কাছে থাকা 2 ব্যক্তি জখম হয়েছেন। তাদের দ্রুত আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। বোমাবাজির পর পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। স্থানীয়দের একাংশ বলেন, হঠাৎ করে দেখি বোমার পর বোমা পড়ছে, বাইরে থেকে লোক এনে করেছে। তবে কারা এই হামলার নেপথ্যে বা বচসা ঠিক কী কারণে এমন চরম রূপ নিল তা এখনো পরিষ্কার নয়। ঘটনার পর রাতেই এলাকায় তল্লাশি চালায় পুলিশ, বাড়ানো হয় টহলদারি। দুষ্কৃতীদের খোঁজে অভিযান চালানো হচ্ছে। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। একটি বেকারির ফ্যাক্টরি নিয়ে গন্ডগোল থেকেই এই ঘটনা। সোমবার সকালেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক এতটুকু কাটেনি। এলাকায় পুনরায় অশান্তি বা দুষ্কৃতীদের ফিরে আসার আশঙ্কা রয়েছে, তার জেরেই চলছে নজরদারি। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়ির জন্য ভিত কাটতে গিয়ে উঠে এলো মানুষের মাথার খুলি এবং নরকঙ্কাল। উত্তর 24 পরগনার অশোকনগরের এই ঘটনায় আতঙ্কে এলাকার মানুষজন। কিভাবে এগুলি মাটির নিচে এলো বা কার কঙ্কাল তা এখনো স্পষ্ট নয়। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শ্রমিকেরা নতুন বাড়ির জন্য ভিত কাটার কাজ করছিলেন। হঠাৎই কোদালে কিছু শক্ত বস্তুতে আঘাত লাগতেই কাজ থেমে যায়। মাটি সরাতেই দেখা যায় মানুষের মাথার খুলি। পরে আরও গভীরভাবে খোঁড়াখুড়ি করতে গিয়ে উদ্ধার হয় বেশ কিছু হাড়গোড়। সন্ধান পাওয়া যায় একটি নরকঙ্কালের অংশবিশেষ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার অশোকনগরে। রবিবার অশোকনগর থানার কল্যাণগড় বাজারের পাশে স্বামীজি সংঘ ক্লাবের লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারাও চমকে ওঠেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভিড় জমে যায় ঘটনাস্থলে। স্থানীয়দের কথায়, এই এলাকা ঘনবসতিপূর্ণ হলেও আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ফলে মাথার খুলি ও কঙ্কাল কোথা থেকে এলো, কত দিনের পুরনো তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন বহু বছর আগের কোনো অঘটনের চিহ্ন এটা, আবার কারোর মতে এটি অপরাধমূলক ঘটনার সঙ্গেও জড়িত থাকতে পারে। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়। উপস্থিত ছিলেন সেখানে থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ অন্যান্য অফিসাররা। পুলিশ পুরো জায়গাটি ঘিরে ফেলেছে এবং সেখানে একটি পিকেট বসানো হয়েছে, যাতে সাধারণ কোনো মানুষ ঘটনাস্থলের কাছে যেতে না পারেন। পুলিশের প্রাথমিক অনুমান, হাড়গোড়গুলি বহু পুরনো,
তবে এগুলো কিভাবে মাটির নিচে এলো এবং কার কঙ্কাল তা এখনো স্পষ্ট নয়। উদ্ধার হওয়া খুলি এবং হাড়গোড় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কঙ্কালটি কতদিনের পুরনো, সেটি কোনো মহিলা না পুরুষের, মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কারণ রয়েছে কিনা ফরেনসিক রিপোর্ট আসলেই তার উত্তর জানা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। রাতের শহরে নারী নিরাপত্তায় আরও এক ধাপ এগিয়েছে পুলিশ। সারা শহর জুড়ে পুলিশের পিঙ্ক বুথ তৈরির সিদ্ধান্ত নিল লালবাজার। রাত বিরাতে মহিলাদের বিপদ থেকে রক্ষা করবেন মহিলারাই। কোনো বিপদের আঁচ পেলেই এবার গোলাপি বুথ থেকে ঝাঁপিয়ে পড়বেন মহিলা পুলিশ কর্মী ও আধিকারিকরাই। রাত বিরেতে মহিলাদের বিপদ থেকে রক্ষা করবেন মহিলারাই। কোনো বিপদের আঁচ পেলেই এবার গোলাপি বুথ থেকে ঝাঁপিয়ে পড়বেন মহিলা পুলিশ কর্মী ও আধিকারিকরাই। রাতে শহরে নারী নিরাপত্তায় আরও এক ধাপ এগোচ্ছে পুলিশ। সারা শহর জুড়ে পুলিশের পিঙ্ক বুথ তৈরির সিদ্ধান্ত নিল লালবাজার। সেই মতো প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশন। এদিকে একই সঙ্গে প্রত্যেকটি থানায় মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে মহিলা পুলিশ আধিকারিকদের নোডাল অফিসার বানানো হচ্ছে। প্রাথমিকভাবে কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব ডিভিশনের প্রত্যেকটি থানায় এই নোডাল অফিসার তৈরি করা হয়েছে। ক্রমে কলকাতার আরও 9টি ডিভিশনে এই ব্যবস্থা চালু হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। পুলিশ কর্তাদের মতে মহিলা সংক্রান্ত কোনো অপরাধ, বিশেষ করে যেখানে অভিযোগকারী হচ্ছেন মহিলা, সেখানে অনেক সময় থানার আধিকারিকদের কাছে পুরো বিষয়টি বলতে সংকোচ বোধ করেন তারা। সেই ক্ষেত্রে থানার মহিলা সাব ইন্সপেক্টরের সামনে নিঃসংকোচে পুরো অভিযোগ জানাতে পারবেন অভিযোগকারী মহিলা। ওই মহিলা পুলিশ আধিকারিক নিজে ওই বিশেষ মামলার তদন্তকারী আধিকারিক না হলেও নোডাল অফিসার হিসেবে তিনি সংযোগের কাজ করতে পারবেন। এদিকে রাতের শহরে মহিলারা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন তার জন্য শহরে চালু হচ্ছে পিঙ্ক বুথ। লালবাজারের সূত্র জানিয়েছে কলকাতার 10টি ডিভিশনে এই পিঙ্ক বুথ তৈরি হবে। এক একটি ডিভিশনে 2টি করে, মোট 20টি পিঙ্ক বুথ কলকাতার কোথায় কোথায় বসানো হবে তা নিয়ে ইতিমধ্যেই সমীক্ষা করা হয়েছে। প্রত্যেকটি ডিভিশনের গুরুত্বপূর্ণ মোড়কেই বেছে নেওয়া হয়েছে এই বুথ তৈরির জন্য। লালবাজারের এক কর্তা জানান, মূলত নারী নিরাপত্তার কারণে এই বুথগুলি তৈরি করার কারণেই সেগুলির নাম দেওয়া হচ্ছে পিঙ্ক বুথ। সারা রাত চালু থাকবে এই বিশেষ বুথ। এই বুথের দায়িত্বে থাকবেন অন্তত একজন করে পুলিশ আধিকারিক, সঙ্গে থাকবেন 3 থেকে 5 জন মহিলা পুলিশ কর্মী। রাতের শহরে সাধারণভাবে টহলদার পুলিশ সজাগ থাকে। তবু যদি কোনো মহিলা যে কোনো কারণে বেশি রাতে বিপদে পড়েন, সেই সঙ্গে সঙ্গে তিনি চলে যেতে পারবেন ওই পিঙ্ক বুথে। মহিলা পুলিশ কর্মীরা তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, কিছুক্ষণের জন্য আশ্রয় পাবেন তিনি। তার যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, পিঙ্ক বুথের পুলিশ কর্মী ও আধিকারিক সেই তথ্য সংশ্লিষ্ট থানায় জানাবেন। প্রয়োজনে তখনই তা জানানো হবে লালবাজারের কন্ট্রোল রুমে। সেই মতো পুলিশ ব্যবস্থা নেবে। আবার যদি এমনও হয় যে রাতে বিশেষ অবস্থায় কোনো মহিলা বাড়ি যাওয়ার জন্য কোনো যানবাহন পাচ্ছেন না, তখন পিঙ্ক বুথের পুলিশ কর্মীরা গাড়ি ডেকে তিনি যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারেন সেরকম ব্যবস্থা করবেন বলেও জানিয়েছে লালবাজার। হাই নিউজ নেটওয়ার্ক। কমে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। মাসিক সংশোধিত রেট অনুযায়ী 1 ডিসেম্বর থেকেই 19 কেজি সিলিন্ডারের দাম 10 টাকা কমল। তবে ডোমেস্টিক সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বাড়ির রান্নার গ্যাসের দাম যেমন ছিল তেমনটাই থাকছে। কমে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। মাসিক সংশোধিত রেট অনুযায়ী 1 ডিসেম্বর থেকে 19 কেজি সিলিন্ডারের দাম 10 টাকা কমল। তবে ডোমেস্টিক সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বাড়ির রান্নার গ্যাসের দাম যেমন ছিল তেমনই থাকছে। এই মূল্য হ্রাস বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান এইসব ক্ষেত্রগুলিকে কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে। গত মাসেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম 5 টাকা কমানো হয়েছিল, এবার একেবারে 10 টাকা কমানো হলো। হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। ইন্ডিয়ান অয়েলের সরকারি ওয়েবসাইট অনুযায়ী 1 ডিসেম্বর 2025 থেকে নতুন দাম হয়েছে। দিল্লিতে 19 কেজি সিলিন্ডারের দাম কমে হয়েছে 1580.50 টাকা, যা আগে ছিল 1590.50 টাকা। কলকাতায় কমে দাঁড়িয়েছে
1684 টাকা। মুম্বাইতে নতুন দাম হয়েছে 1531.50 টাকা। চেন্নাইতে নতুন গ্যাসের দাম 1739.50 টাকা। অন্যদিকে 14.2 কেজি ডোমেস্টিক সিলিন্ডারের দাম দিল্লিতে এখন 853 টাকা। এতে কোনো পরিবর্তন হয়নি। নতুন দামে রেস্তোরাঁ, হোটেল শিল্প কিছুটা হলেও খরচ কমাতে পারবে, যদিও শিল্প মহলের মতে 10 টাকা রিডাকশন খুব বড় স্বস্তি নয়, কিছুটা খরচ কমবে। নভেম্বরের বাণিজ্যিক সিলিন্ডারের দাম 5 টাকা কমানো হয়েছিল, যদিও সেই সময় এটিএফ এর দাম বেড়েছিল প্রায় 1%। জেট ফুয়েলের দাম বেড়েছিল 94,543.02 প্রতি কিলোলিটারে, যা আগের তুলনায় 777 টাকা বেশি। দেশের ব্যস্ততম বিমানবন্দর দিল্লির অ্যাভিয়েশনে খরচে এই মূল্যবৃদ্ধি পরিষ্কারভাবে প্রভাব ফেলেছিল। হাই নিউজ নেটওয়ার্ক। 12 ফুট লম্বা কিং কোবরা সাপ, তার ছোবলকে উপেক্ষা করে নিজের প্রাণ বাঁচে রেখে সাপটিকে ল্যাজে ধরে হির হির করে নদী থেকে টেনে তুলে ব্যাগবন্দি করল পরিবেশ কর্মীরা। হাড় হিম করাই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেন মহলে। 12 ফুট লম্বা কিং কোবরা সাপ, তার ছোবলকে উপেক্ষা করে নিজের প্রাণ বাজি রেখে সাপটিকে ল্যাজ ধরে হির হির করে নদী থেকে টেনে তুলে ব্যাগবন্দি করল পরিবেশ কর্মীরা। হাড় হিম করা এই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেন মহলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ময়নাগুড়ি ব্লকের রামসাই অঞ্চলে 12হাতি গ্রামে হেমসেন নামে এক স্থানীয় বাসিন্দার বাড়ির উঠোনে গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল থেকে চলে আসে একটি কিং কোবরা সাপ। বাড়ির লোকেরা খবর দেন বিট অফিসে। বনকর্মীরা আসার আগেই সাপটি চলে যায় বাঁশঝাড়ে। এরপর বনকর্মীরা এসে সাপটিকে পর্যবেক্ষণে রাখেন। খবর দেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কে। খবর পেয়ে টিম চলে আসেন। এরপর শুরু হয় উদ্ধার কাজ। সাপটিকে বাঁশঝাড়ের ভেতর থেকে বের করার চেষ্টা করলে সাপটি নেমে যায় নদীতে। এরপর তাকে ল্যাজ ধরে টান মারতে গেলে বারবার দংশন করতে আসে কিং কোবরা। এইভাবেই বেশ কিছুক্ষণ চলার পর সাপটিকে নদীর পাড়ে তুলে আনেন নন্দুবাবু এবং তার টিম। আজকে রামসাই 12হাতি এলাকায় আবারও একটি কিং কোবরা সাপ উদ্ধার হয়। তো সেখানে হেমসেনের বাড়ির উঠোনের মধ্যে সেই সাপটি চলে আসে। তারপর সেখান থেকে রামসাই মোবাইল স্কোয়াডের কাছে খবর যায়। তারপর মোবাইল স্কোয়াডে যতক্ষণে যায় ততক্ষণে সেই সাপটি হেমসেনের বাড়ির উঠোন থেকে একটা বাঁশঝাড়ে আশ্রয় নেয়। তারপর আমাদের কাছে খবর আসে, আমরা যাই, সেই গিয়ে রামসাই মোবাইল স্কোয়াড মিলে আমরা সেই সাপটিকে উদ্ধার করি। এটা 12হাতি লাগোয়া এলাকাটা। সাপটি সুস্থ আছে, অনুমানিক এটা 12 ফিটের কাছাকাছি হবে। হ্যাঁ, এটা আজকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। নন্দু রায় বলেন, সাপটিকে ব্যাগবন্দি করে নিয়ে যাওয়া হয়েছে গরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে। সেখানে তার শারীরিক পরীক্ষার পর তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। চোখ রাখবো পরের খবরে। কেরলের মুখ্যমন্ত্রীকে ইডির নোটিশ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি দলের। পিনারাই বিজয়ন, কে এম আব্রাহাম এবং থমাস আইজ্যাককে নোটিশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। 2019 সালের মশলা বন্ডে আর্থিক অনিয়মের তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিশ পেলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তার ব্যক্তিগত সচিব কে এম আব্রাহাম এবং প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। সোমবার আধিকারিকরা এই কথা জানিয়েছেন। 466 কোটি টাকার ফেমা শোকজ নোটিশে বিজয়ন বা অন্যদের ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী প্রায় 10 থেকে 12 দিন আগে এই নোটিশ দিয়েছে বলে জানা গিয়েছে। কেআইআইএফবি 2019 সালের মার্চ মাসে মশলা বন্ডের মাধ্যমে প্রায় 2150 কোটি টাকা সংগ্রহ করে। সেই বছরই 1 এপ্রিল লন্ডন স্টক এক্সচেঞ্জের আন্তর্জাতিক সিকিউরিটিজ মার্কেটে এটি তালিকাভুক্ত হয়। জমি কেনার জন্য এই বন্ডের মাধ্যমে সংগৃহীত টাকার ব্যবহার এবং ফেমার নিয়ম ভাঙার অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। এই নোটিশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক। সোমবার সাংবাদিকদের তিনি বলেন,
2020 সালের স্থানীয় নির্বাচন থেকে শুরু করে কেরালার বিধানসভা নির্বাচনের আগে বারবার ইডি এই মশলা বন্ড ইস্যু ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে। তিনি বলেন, মশলা বন্ডে ছাড়পত্র দেওয়ার দায়িত্ব ভারতীয় রিজার্ভ ব্যাংকের। সব পদক্ষেপ আরবিআই এর অনুমোদন সাপেক্ষেই করা হয়েছে বলে তাদের দাবি। আইজ্যাক বলেন, বন্ডের টাকা ব্যবহার করে কখনোই জমি কেনা হয়নি। তার দাবি, জমি অধিগ্রহণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, অধিগ্রহণের সময় আরবিআই জমি কেনা যাবে না এমন শর্ত বাতিল করে। প্রাক্তন অর্থমন্ত্রী জানিয়েছেন, নোটিশের কি উত্তর দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনি পরামর্শ নেওয়া হবে। অন্যদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক এম.ভি. গোবিন্দন মুখ্যমন্ত্রীকে দেওয়া ইডি নোটিশকে একটি রাজনৈতিক খেলা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইডি নোটিশ কেরালা নির্বাচনের সঙ্গে তাল মিলিয়ে চলছে। আইজ্যাকের সঙ্গে একই সুরে তার দাবি, 2020 সালে স্থানীয় নির্বাচনের সময় ইডি নোটিশ দেয়। এরপরে 2022 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালে লোকসভা নির্বাচনের সময়ও নোটিশ দেয়। এটা রাজনৈতিক খেলা। গোবিন্দনের দাবি, কেআইআইএফবি রাজ্য জুড়ে প্রায় 1 লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চালু করেছে। তাই ইডির নোটিশ আসলে মুখ্যমন্ত্রী এবং আইজ্যাক নয়, কেরালার মানুষকে চ্যালেঞ্জ। হাই নিউজ নেটওয়ার্ক। অপেক্ষা ও গুঞ্জনের অবসান। প্রেমিক রাজের সঙ্গে সোমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সামান্থা। দ্বিতীয় বিয়ে সারলেন সামান্থা রুথ প্রভু। 1 ডিসেম্বর কোয়েম্বাটুরের ঈশা যোগা সেন্টারে চুপিসারে ফ্যামিলি ম্যান পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। পরিচালক অভিনেত্রী উভয়েরই দ্বিতীয় বিয়েটি। গত 1.5 বছর ধরে তাদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও রাজ সামান্থা যে এই শীতেই 4 হাত এক করতে চলেছেন সেটা ঘুণাক্ষরেও টের পায়নি বলিউড কিংবা দক্ষিণের সিনে দুনিয়া। অতঃপর সোমবার যখন দক্ষিণী সুন্দরী লিঙ্গ ভৈরবী মন্দির থেকে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, তখন উচ্ছ্বসিত অনুরাগী মহল ততটাই হতবাক। এমন আবহে সোশ্যাল পাড়ায় ভাইরাল রাজের প্রাক্তন তথা প্রথমা স্ত্রী শ্যামলীদের ইঙ্গিতপূর্ণ পোস্ট। রাজ সামান্থার বিয়ের আগের রাতে তিনি লিখেছেন, বেপরোয়া লোকজন বেপরোয়া কাজকর্মই করে থাকে। রাতেই আবার ব্যক্তিগত বিমানে আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব মিলিয়ে 30 জনকে নিয়ে কোয়েম্বাটুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রাজ এবং সামান্থা। বিয়ের গুঞ্জনের সূত্রপাত সেখান থেকেই। কানাঘুষো খবর পৌঁছয় রাজের প্রথম স্ত্রী শ্যামলীদের কাছেও। সেই সূত্রেই রাজ সামান্থার বিয়ের দিন সোমবার সকাল থেকেই চর্চায় সামান্থার সতীনের পোস্ট। বলিউড মাধ্যম সূত্রে খবর, নবপরিণীতা নায়িকাকে কটাক্ষ করেই এহেন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শ্যামলী। যদিও বিয়ের ছবি শেয়ার করে কতিপয় শব্দও খরচ করেনি সামান্থা, তবে দক্ষিণী সুন্দরী দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই খুশির জোয়ার ভক্তমহলে। তাদের মতে নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের পর অনেকটা কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন সামান্থা। এখন তার থিতু হওয়ার সময়। প্রসঙ্গত, রাজ নিদিমরুর প্রথম স্ত্রী শ্যামলী নিজেও ফিল্মি দুনিয়ার মানুষ। সহকারী পরিচালক এবং ক্রিয়েটিভ কনসালটেন্ট হিসেবে রং দে বসন্তি, ওমকারা, এক নদীর গল্প নামে একাধিক ছবিতে কাজ করেছেন। এমনকি ফ্যামিলি ম্যান পরিচালককেও নাকি বহু ছবি সিরিজের কাস্টিংয়ে সাহায্য করেছেন তিনি। 2015 সালে রাজের সঙ্গে বিয়ে করেছিলেন শ্যামলী, তবে 2022 সালে তাদের দাম্পত্যে চিত ধরে। পরবর্তীতে আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সেই সময় সামান্থার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন রাজ। এবার অতীত সম্পর্ক, বিয়ে, ডিভোর্স ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা এবং রাজ। যে আবহে চর্চায় পরিচালকের প্রথম স্ত্রীর কটাক্ষে ভরা পোস্ট। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।